শান্তিনিকেতনে পৌঁছে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। সেখানে তখন বসন্ত উৎসব চলছিল। বসন্তের রাঙা পরিবেশ, আবিরে ভরা হাওয়া আর সুরের তালে তালে নৃত্যের ছন্দ। মুহূর্তের মধ্যেই মনটা ভরে গেল। মা আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল আমরা শুধু দর্শকই নই, এই উৎসবেরই এক অংশ। সৃজনী শিল্পগ্রাম আসলে এক অনন্য শিল্পকেন্দ্র, যেখানে বিভিন্ন রাজ্যের শিল্প ও জীবনযাত্রাকে আলাদা আলাদা ঘরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি ঘরে ঢুকলেই বোঝা যায় সেই অঞ্চলের মানুষ কিভাবে থাকেন, কিভাবে বানান, কিভাবে তাদের সৃজনশীলতা প্রকাশ পায়। বাড়ির আদল, ব্যবহার্য জিনিসপত্র, শিল্পকর্ম সব কিছু মিলিয়েই যেন ছোট্ট ছোট্ট সংস্কৃতির জগৎ। সব কিছুর ছবি আমাদের তোলা হয়ে ওঠেনি, কিন্তু সেই প্রতিটি ঘরের যে অনুভূতি, যে মাটির গন্ধ, সেটা ক্যামেরার বাইরেও মনে রয়ে গেছে। আর সেখান থেকেই শুরু হলো আমাদের শান্তিনিকেতন ভ্রমণের গল্প। এর পরের গন্তব্য হলো সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি যেন সময়ের বুকের ভাঁজে রাখা এক পুরনো চিঠি। লাল মাটির পথ পেরিয়ে যখন রাজবাড়ির সামনে দাঁড়ানো যায়, মনে হয় ইতিহাস হঠাৎ করেই খুব কাছে এসে দাঁড়িয়েছে। শান্তিনিকেতনের খুব কাছেই এই রাজবাড়ি, তবু এখানে এক অন্যরকম নীরবতা, যেন কোলাহল থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা স্মৃতি। রাজবাড়ির গায়ে এখন সময়ের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ধূসর দেওয়াল, বড় বড় খিলান, লম্বা করিডর, সব কিছুতেই এক রাজকীয় আভা রয়ে গেছে। ইতিহাস বলে এই পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরেরও যোগাযোগ ছিল। তাই এই রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয়, বাংলার সাংস্কৃতিক ইতিহাসেরও এক নীরব সাক্ষী। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এই রাজবাড়ি আজও জীবন্ত। শুধু অতীতের স্মৃতিতে নয়, সিনেমার পর্দাতেও তার উপস্থিতি রয়েছে। একাধিক বাংলা চলচ্চিত্র ও ওয়েব সিরিজের শুটিং হয়েছে এখানে। এখানে করিডোরে হাঁটতে হাঁটতে সত্যিই মনে হচ্ছিল কোথাও যেন ক্যামেরা লুকিয়ে আছে, আর লাইট ক্যামেরা অ্যাকশন শব্দটা এখনো বাতাসে ভাসছে। যে উঠোনে একদিন জমিদারি সভা বসতো, আজ সেখানে সিনেমার দৃশ্য তৈরি হয়। সময়ের কি অপূর্ব রূপান্তর। আমি আর মা যখন একসঙ্গে উঠোনে দাঁড়িয়েছিলাম, হালকা হাওয়ায় চারপাশে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল কত গল্প, কত হাসি, কান্না, কত উৎসব এই বাড়ির দেওয়ালে জমে আছে। সুরুল রাজবাড়ি আমায় বুঝিয়েছে, ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, অনুভূতিকে ছুঁয়ে ফেরা। শান্তিনিকেতনের আকাশের নিচে এই রাজবাড়ি আজও নীরবে নিজের গল্প বলে যায়, কখনো ইতিহাসের ভাষায়, কখনো সিনেমার দৃশ্যে।
তারপর আমরা পৌঁছলাম আমার কুটিরে। চারিদিকে শান্ত পরিবেশ, গাছের ছায়া আর এক ধরনের গভীর নীরবতা। মনে হচ্ছিল সময় যেন একটু ধীর হয়ে গেছে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা চলে গেলাম পিছনের কোপাই নদীর দিকে। ছোট্ট শান্ত কোপাই, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে কত ইতিহাস, কত অনুভব। নদীর ধারে দাঁড়িয়ে হঠাৎ রবীন্দ্রনাথের কথা মনে পড়ছিল। তার লেখা, তার গান, তার সেই প্রকৃতি প্রেম, সব যেন এই মাটির সঙ্গেই মিশে আছে। কোপাইয়ের হাওয়ায় দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। তারপর সেখান থেকে ফেরার পথে চোখে পড়ল একটি বিশাল বুদ্ধ মূর্তি, ৩৪ ফুট উঁচু, শান্ত স্থির। সেই মূর্তিটা যেন চারপাশের পরিবেশকে আরও গভীর করে তুলেছিল। তারপর আমরা পৌঁছলাম প্রকৃতি ভবনে। সেখানে প্রকৃতির নানা নিদর্শন, সংরক্ষিত উপাদান আর শিক্ষামূলক প্রদর্শনী দেখে মনে হলো শান্তিনিকেতন শুধু শিল্প বা সাহিত্য নয়, প্রকৃতির প্রতিও তার সমান শ্রদ্ধা। মা আর আমি ধীরে ধীরে সবটা ঘুরে দেখলাম। রবিবারে সোনাঝুরির হাটে পৌঁছে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তবুও সেই ভিড়ের মধ্যেও এক আলাদা আনন্দ। শান্তিনিকেতনের কত রকমের জিনিস, হাতে বানানো গয়না, ডোকরা, বাটিক, নকশি কাঁথা, রঙিন শাড়ি, জামা কাপড়, যেদিকেই তাকায় শুধু রং আর সৃজনশীলতার উৎসব। তার মধ্যেই দেখলাম একদল সাঁওতাল শিল্পী দল বেঁধে নাচছে, ঢোলের তালে তালে তাদের ছন্দময় পদক্ষেপ। এই দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তারা আমায় ডাকলো, আর আমি তাদের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলালাম। তারপর বাউলদের গান, একতারা আর কণ্ঠের সুরে ভেসে যাচ্ছিল চারপাশ। তারপর আমরা গেলাম শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী বটগাছের কাছে। 3টি ধাপ ঘিরে থাকা সেই প্রাচীন গাছটি শুধু একটি গাছ নয়, আশ্রমিক শিক্ষার এক নীরব প্রতীক। চারপাশে লাল মাটি, গাছের ছায়া আর নিস্তব্ধতা মিলিয়ে জায়গাটা যেন সময়কে একটু ধীরে চলতে শেখায়। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সেই পরিবেশটা অনুভব করলাম। সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু মুহূর্তগুলো মনের খাতায় যত্ন করে রেখে দিয়েছি। ইউনিভার্সিটির ক্যাম্পাসও আমরা ঘুরেছি, কিন্তু তার ভিডিও করা হয়নি। তারপর সন্ধেবেলায় আমরা পৌঁছে গেলাম উপাসনা গৃহে। কাঁচে ঘেরা সেই প্রার্থনালয়ে যখন আলো জ্বলে উঠল, পুরোটা যেন সোনার মতো ঝলমল করে উঠল। ওখানের আলোকসজ্জাতেই এমন অপূর্ব সুন্দর লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। কোনো কোলাহল নেই, শুধু নরম আলো আর গভীর নীরবতা। পরের দিন সকালবেলা স্নান সেরে মা আর আমি বেরিয়ে পড়লাম
কঙ্কালীতলায় পুজো দিতে। মন্দিরের সামনে পৌঁছতেই দেখি সারি সারি দোকান, যেখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। আমরাও একটা ডালা নিলাম। মা লাইনে দাঁড়ালো পুজো দেওয়ার জন্য, আর আমিও পাশে দাঁড়িয়ে সেই পবিত্র পরিবেশটা অনুভব করছিলাম। কঙ্কালীতলা হলো ৫১ সতীপীঠের অন্যতম একটি পীঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীর দেহখণ্ডের কঙ্কাল বা কোমরের অংশ এখানে পতিত হয়েছিল, সেই থেকেই নাম কঙ্কালীতলা। তাই এই স্থানটি অত্যন্ত পবিত্র বলে মানা হয়। মন্দিরের পাশেই রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুণ্ড। বিশ্বাস করা হয় এই কুণ্ডের জল খুব পবিত্র। মা সেই কুণ্ডের জল মাথায় নিলেন, আমিও মাথায় নিলাম। সেই মুহূর্তে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল। জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি আর আধ্যাত্মিক আবহে ভরা। পুজো দেওয়ার পর আশেপাশের দোকান থেকে ছোটোখাটো কিছু জিনিসপত্রও কিনলাম। এইভাবে কঙ্কালীতলার দর্শন সেরে আমরা রওনা দিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে গিয়ে আমরা ঘুরে দেখলাম রবীন্দ্র ভবন, যা আসলে শুধু একটি মিউজিয়াম নয়, এক বিশাল স্মৃতিভাণ্ডার। ভেতরে সযত্নে সংরক্ষিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র। নোবেল পুরস্কার সংক্রান্ত দলিল, পাণ্ডুলিপি, আলোকচিত্র, ব্যক্তিগত চিঠিপত্র, কলম, চশমা। এগুলির ছবি তোলা নিষেধ ছিল, তাই এগুলির ছবি তোলা হলো না। তার নিজের হাতের লেখা দেখে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন সেই সময়ের সঙ্গেই আমাদের সরাসরি যোগাযোগ তৈরি হলো। এর পাশাপাশি রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্সের বিভিন্ন ভবন, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী, যেগুলো শুধু বাড়ি নয়, রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন পর্বের সাক্ষী। প্রতিটি ঘরের আলাদা স্থাপত্য, আলাদা আবহ, আলাদা ইতিহাস। সবথেকে আকর্ষণীয় লেগেছিল তার ব্যবহার করা পুরনো গাড়িটি। সেটি আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হয় কত পথ, কত ভাবনা, কত স্বপ্নের সঙ্গী ছিল এই গাড়ি। সব মিলিয়ে মিউজিয়ামটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, এ যেন এক যুগের স্পর্শ, এক মহান মানুষের জীবন দর্শনকে কাছ থেকে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে সত্যিই মনে হয় ইতিহাস কখনো মরে না, সে নীরবে আমাদের মাঝেই বেঁচে থাকে। আমাদের শান্তিনিকেতন ভ্রমণ তো খুব সুন্দর হলো। এবার বলি কোথায় ছিলাম। কিছু যাওয়া শুধু জায়গা বদল নয়, মনেও নরম এক রেখা টেনে দেয়। শান্তিনিকেতনে এবারের দিনগুলো তেমনই, স্বল্প সময়ের কিন্তু গভীরভাবে মনে থেকে যাওয়ার মতো। আমরা ইচ্ছা করেই কোলাহল এড়িয়ে একটু ভেতরের দিকে আশ্রয় খুঁজেছিলাম। ভিড়ের বাইরে, শব্দের বাইরে, একটু শান্ত পরিবেশ। সেই খোঁজে পৌঁছে গিয়েছিলাম কনককুঞ্জ হোমস্টেতে। ফুলে ভরা উঠোন, স্নিগ্ধ বাড়ি, ভোরবেলা পাখিদের ডাক, কত রং, কত সুর। সময়টা খুব অল্প ছিল, আজ গিয়ে কালই ফিরে আসা। সারাদিন ঘোরা, চলাফেরা, দেখার ভিড়ে ধকলও ছিল। তবু সেই একটা রাত মায়ের সঙ্গে একসাথে থাকা আমার কাছে ভীষণ মূল্যবান। এই প্রথম শুধু মাকে নিয়ে কোথাও রইলাম। মা আর আমি ক্লান্ত শরীর নিয়ে পাশাপাশি বসে থাকা, হালকা গল্প, মাঝে মধ্যে নিঃশব্দে একে অপরকে অনুভব করা। দুপুরবেলা দুপুরের খাবার খাওয়া, রাতের খাবার একসাথে খাওয়া। সময় খুব কম ছিল, কিন্তু সেই মুহূর্তগুলোর গভীরতা অনেক বড় ছিল। একসাথে সারাদিন ঘুরে বেড়ানো, সব কিছুই বড় আনন্দের ছিল। এই ঠিকানাটা খুঁজে পেতে সাহায্য করেছিলেন আমার কলেজেরই সহকর্মী সুগত স্যার। কয়েক মাস আগে এখানে এসে তার ভালো অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন। তার পরামর্শ মেনে এখানে থাকা। আজ মনে হয় এই অল্প সময়ের মধ্যেও যে প্রশান্তি পেলাম, তার জন্য আমি কৃতজ্ঞ। কখনো কখনো একটা রাতই যথেষ্ট মনের ভেতর অনেক দিন ধরে আলো জ্বালিয়ে রাখার জন্য, তাই না? সবশেষে একটাই কথা বলবো, শান্তিনিকেতনে বসন্ত মানেই রঙের উচ্ছ্বাস। আর সেই রঙের সবথেকে বড় আকর্ষণ হলো কাগজ ফুল, যাকে আমরা বোগেনভেলিয়া বা বাগান বিলাসও বলি।
লাল, গোলাপি, সাদা, বেগুনি নানা রঙে ছাওয়া এই ফুলগুলি যেন পুরো শান্তিনিকেতনকে এক স্বপ্নময় আবরণে ঢেকে দেয়। পথের ধারে, বাড়ির দেওয়ালে, ক্যাম্পাসের কোণে এই ফুলের বাহার এমনই অপূর্ব যে চোখ সরানো যায় না। সত্যিই মনে হয় এই রঙিন বোগেনভেলিয়ার সৌন্দর্য না দেখলে শান্তিনিকেতনের ভ্রমণ যেন অসম্পূর্ণই হয় না। এই রং, এই আলো, এই বসন্তের ছোঁয়াতেই আমাদের শান্তিনিকেতন সফর পূর্ণতা পেল। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।